বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির দেয়া খসড়া অভিযোগপত্রটি যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। প্রায় এক দশক তদন্তের পর অবশেষে গতি পাচ্ছে দেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির এই মামলাটি। এর আগে গত 1 মার্চ এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় দেশি বিদেশি মোট 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে খসড়া অভিযোগপত্রটি চূড়ান্ত আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হস্তান্তর করে সিআইডি। এই খসড়ায় অভিযুক্তদের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশের 10 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। এছাড়াও আছেন 36 জন বিদেশি নাগরিক সহ 18টি বিদেশি প্রতিষ্ঠানের নাম। 10,000 পৃষ্ঠার মামলার ডকেট ও খসড়া চার্জশিটে অপরাধীদের বিরুদ্ধে বিস্তর ফরেনসিক তথ্য প্রমাণ উঠে এসেছে বলে তথ্য জানিয়েছিল সিআইডি। বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সেই দায়বদ্ধতা থেকে সরকার স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে বলে জানান মন্ত্রী। হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার সহ কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আর সে ভুল গণমাধ্যমকে গঠনমূলকভাবে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সকলকে সাথে নিয়েই সংস্কার করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাবে সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে বিনীতভাবে জানিয়ে রাখছি যে আমরা আমাদের এই সরকার নির্বাচনে যাওয়ার আগেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম। এবং সেক্ষেত্রে আমরা বলে রেখেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব এবং সেই লক্ষ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী 20 জুন খুলনা সার্কিট হাউস ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে খুলনা প্রেস ক্লাবের 11 দলীয় ঐক্য খুলনা বিভাগের আয়োজনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দুর্নীতি, দলীয়করণ ও লুটপাটের কারণে বিএনপি সবার আগে বাংলাদেশ স্লোগানটি এখন সবার আগে বিএনপিতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদ সমর্থন করলেও ক্ষমতায় বসার পরই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ইউটার্ন নিয়েছে। জনগণের বাস্তবায়নে প্রয়োজনে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বৈষম্য, দলীয়করণ, লুটপাট এবং বড় কথা হলো আমাদের গণভোটের গণরায়ের বাস্তবায়নের দাবিতে আমরা দেশবাসীকে কয়েক রাউন্ড কর্মসূচি দিয়ে জনগণকে সচেতন করছি, জনমত আমরা গঠন করছি। বিভাগীয় শহরের এই সমাবেশগুলো সম্পন্ন হলে রাজধানী ঢাকায় শীর্ষ নেতৃবৃন্দ ইনশাআল্লাহ একটি মহা সমাবেশের মধ্য দিয়ে পরবর্তী রাউন্ডের কর্মসূচি ঘোষণা করবেন। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করে 2 শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সকালে উপজেলার ড্রেসম্যান লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষ জানায়, সকালেও শ্রমিকরা কাজ শুরুর পর কারখানার সরবরাহ করা পানি পান করেন তারা। কিছুক্ষণ পরই শ্রমিকদের মধ্যে বমি, তীব্র পেট ব্যথা, শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্ট দেখা দেয়। এক পর্যায়ে অসুস্থতা বাড়তে থাকলে দ্রুত তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশেপাশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন এটি ফুড পয়জনিং বা পানিতে বিষাক্ত কিছু মেশানো হতে পারে। পয়জনিং হয়েছে, আননোন পয়জনিং। এখন ওইভাবে একদম কনফার্ম ডায়াগনোসিস বলা সম্ভব না, তবে তারা বলছে সকালে অফিসে যে তারা পানি খাইছে, পানি খাওয়ার পর থেকে তাদের কারো বমি, কারো পেট কামড়াচ্ছে, কারো শ্বাসকষ্ট হচ্ছে। আজকে সকালে সবাই অফিসে আসছে, একটু পর পর অজ্ঞান হয়ে যেতেছে, পেট ব্যথা, বমি এইরকম আর কি। এর জন্য সবাই মানে হসপিটালে আর কি পাঠাইছে। হয়তো 4-5টা বন্যার জন্য পানিতে তলাই গেছিল, হয়তো অস্বাস্থ্যকর পরিবেশে থাকছে। সকালবেলা এসে যখন কাজ শুরু করছে, হয়তো একটু গরমের প্রচন্ড তাপের কারণে হয়তো বা এরকম হইতে পারে, এটা ধারণা করছি প্রাথমিক।
প্রতারণার মামলায় আদালতে হাজির না হওয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, তার স্ত্রী, সন্তান ও সাক্ষী সহ 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আজ আত্মসমর্পণের পর আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত এক মামলায় আহমেদ জোবায়ের সহ 6 জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এ লক্ষ্যে গত 10 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন। সমনে অভিযুক্তদের 17 জন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। পদ্মা সেতুর পিলারের গোড়া থেকে মাটি সরানো ব্রিজ কনস্ট্রাকশনেরই একটি অংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, এর সাথে ব্রিজের ঝুঁকি কিংবা মাটি বেচার কোনো সম্পর্ক নেই। রাজধানীতে বাস ব্যবস্থাপনা এবং চলাচলের ক্ষেত্রে একটি শৃঙ্খলা আনতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে বাস স্ট্যান্ডগুলো সরিয়ে নেওয়া হবে রাজধানীর বাইরে। একই রুটে বিচ্ছিন্ন মালিকানায় একাধিক বাস চলবে না জানিয়ে মন্ত্রী বলেন, রেলের উন্নয়নকে প্রাধান্য দিয়ে আগামী মাসে 150টি নতুন বগি কেনা হচ্ছে। আর এখন হয়তো সেন্টিমেন্টের জায়গা থেকে মনে হচ্ছে যে মাটি সরাই কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আলটিমেটলি এই ধারণাটা হওয়ার একটাই কারণ হচ্ছে মাটিগুলি প্রাথমিক পর্যায়ে সেতু চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পরেই সরানো উচিত ছিল, কিন্তু সেটা সরানো হয় নাই। এখন সরানো হচ্ছে বিধায় এইটা আমরা ওই কাজের সাথে সিমিলার মনে করছি না, মনে করছে ভিন্ন কিছু করে মাটি টাটি বিক্রি করে কেউ হয়তো কোনো গোষ্ঠী লাভবান হচ্ছে। এই মাটি সরানো তারও অংশ না, এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ। তো আমরা চাচ্ছি যে বাস ব্যবস্থাপনা এবং চলাচলের ক্ষেত্রে একটা শৃঙ্খলা আনতে। প্রথম হলো মান, দ্বিতীয়ত হচ্ছে রুট, তৃতীয়ত হচ্ছে আপনার ট্রাফিক সিগন্যাল অথবা নির্দিষ্ট স্ট্যান্ডে থামবে এবং নির্দিষ্ট স্থান থেকে উঠবে। এই ব্যবস্থাপনাটায় আমরা অলরেডি গিয়েছি। দৃশ্যমান হতে হয়তো কিছু সময় লাগবে। ইভি অনেকে ইতিমধ্যে আনার প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব পরিসরে অবদান রাখছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী নানা উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে 90তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সেনাপ্রধান বলেন, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে দক্ষ, আধুনিক ও দেশপ্রেমী উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের উপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হয়েছে। এই দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা, কর্তব্যবোধ ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। নবীন নেতৃত্ব তৈরির লক্ষ্যে কোর্সের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য একাডেমির কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট সকল অফিসার, জেসিও, এনসিও, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। তোমরা ভুলে যাবে না, তোমাদেরকে গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। সাম্প্রতিক পুশিনের ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জেলার 4টি উপজেলার প্রায় 87 কিলোমিটার সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা। চুয়াডাঙ্গা 6 বিজিবি ও মহেশপুর 58 বিজিবি ব্যাটালিয়ন যৌথভাবে সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। বিজিবি জানায়, গত 31 মে দর্শনা বারাদি সীমান্ত দিয়ে শিশুসহ 10 জন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ ওঠে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। পরে বিজিবি তাদের আটক করে পরিচয় নিশ্চিতের পর পুলিশের কাছে হস্তান্তর করে। এছাড়া গত 14 জুন ভোরে দর্শনা জয়নগর গেদে সীমান্ত এলাকায় আরও 11 জন বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হলে স্থানীয় জনতা ও বিজিবির তৎপরতায় তা ব্যর্থ হয়। তবে বর্তমানে চুয়াডাঙ্গা সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দর্শক, এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী জামাল হোসেন খোকন। ধন্যবাদ। আমি এখন আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ মাঝদিয়া প্রস্তাবিত যে স্থলবন্দর আছে সেই স্থলবন্দরের 0 পয়েন্টে। সম্প্রতি সময়ে সীমান্তে পুশিন ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার সীমান্তে নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। জেলার 4টি উপজেলায় প্রায় 87 কিলোমিটার সীমান্ত জুড়ে টহল ও নজরদারি বাড়িয়েছেন বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। এই সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গা 6 বিজিবি ও মহেশপুর 58 বিজিবির ব্যাটালিয়ন।
আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গত 31 মে বাংলাদেশ সীমান্তে শিশু সহ 10 জন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ ওঠে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর। পরে বিজিবি তাদের আটক করে পরিচয় শনাক্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর গত 14 জুন ভোরে দর্শনা জয়নগর গেদের সীমান্ত এলাকায় আরও 11 জনকে বাংলাদেশের প্রবেশ করানোর চেষ্টা করা হলে স্থানীয় জনতা ও বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। তবে এসব ঘটনার পর চুয়াডাঙ্গার সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। নিরাপত্তার কোনো ধরনের শৈথিলতা না রেখে সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। এদিকে মহেশপুর 58 বিজিবি ও চুয়াডাঙ্গা 6 বিজিবির দায়িত্বরত কর্মকর্তা আছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তেনারা জানিয়েছেন এই সীমান্ত দিয়ে কোনোভাবেই ভারতের অবৈধ অনুপ্রবেশ তারা বরদাস্ত করবে না। এই চুয়াডাঙ্গার সীমান্তে বাংলাদেশ বিজিবির যে সদস্য আছেন তারা কঠোর নজরদারি ও নিরাপত্তা বলয় তৈরি করেছেন। চুয়াডাঙ্গা জীবননগর দৌলতগঞ্জ মাঝদিয়া প্রস্তাবিত যে স্থলবন্দর, এই স্থলবন্দরের এখান থেকে সর্বশেষ আমার কাছে এই তথ্য ছিল। খোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। শিক্ষা দিয়ে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে দেশ জুড়ে চালু রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কার্যক্রম। তবে পটুয়াখালীর গলাচিপায় এই মহৎ উদ্যোগকে ভেস্তে দিচ্ছে কিছু অসাধু ঠিকাদার। কোমলমতি শিশুদের মাঝে সরবরাহ করা হচ্ছে তেতো ডিম ও নিম্নমানের রুটি। প্রতিনিধি হাসান ইলাহির পাঠানো তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। পটুয়াখালীর গলাচিপায় সরকারি স্কুল ফিডিং কার্যক্রমে চরম অনিয়মের অভিযোগ উঠছে। শিশুদের পুষ্টির বদলে দেয়া হচ্ছে তেতো ডিম ও গুঁড়ো হয়ে যাওয়া স্বাদহীন রুটি। অতিষ্ঠ হয়ে নষ্ট খাবার সহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে হাজির হন 4টি স্কুলের প্রধান শিক্ষকেরা। আজকে ফার্স্ট শিফটে আমার বিদ্যালয়ে বাচ্চাদেরকে ডিম দেওয়ার পরে ম্যাক্সিমাম বাচ্চাই আমার কাছে চলে আসছে যে তারা ডিম খেতে পারতেছে না, তাদের ডিম তেতো লাগছে। রুটি এত নিম্নমানের যা বাচ্চারা খেতে চায় না, অনেক সময় অল্প খাইয়া ফালাই দেয়। বাচ্চারা বলে যে আপা ওই যে শোলা চাবানো যা, রুটি মানে কোনো স্বাদ নাই, কিচ্ছু নাই, ছোলার মতো একেবারে। কিন্তু আমার স্কুলের পার্শ্ববর্তী 2টি স্কুল থেকে আমাকে ফোন দিছে যে তাদের এই জাতীয় সমস্যা হয়েছে, যে তাদের বাচ্চারা ডিম খেতে যেয়ে কুসুম তিতা লাগে। শুধু নিম্নমানের খাবারই নয়, নিয়ম ভেঙে বিকেল 4টার পর খাবার সরবরাহেরও অভিযোগ রয়েছে বিতরণকারী প্রতিষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বিরুদ্ধে। বারবার সতর্ক করলেও কর্ণপাত করছেন না তারা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানালেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। ধরেন 4টার সময় আসছে, 4টার সময় খাবারটি রিসিভ করলে ওই দিন আসলে বিতরণ করা সম্ভব হয় না, তো প্রধান শিক্ষক ওখানে ওই খাবারটি রিসিভ করতে পারে না। এটা নিয়েও বেশ একটা সমস্যা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়টা ইউনো স্যার অবহিত হয়েছেন এবং আমরাও এই বিষয়টা রিপোর্ট করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর চেষ্টা করেছি। বেশ কয়েকটি স্কুলে তারা ডিমটা ভাঙার পরে, সিদ্ধ করার পরে সেখানে খেয়ে দেখে যে এটা তিতা। আমরা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং পরবর্তীতে এরকম যাতে না হয় সেই ব্যবস্থা আশু প্রতীকের আমরাও কামনা করছি। এদিকে মুঠোফোনে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সরবরাহকারী প্রতিষ্ঠান। তবে প্রশ্ন উঠছে, কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলা এসব অসাধু চক্রের বিরুদ্ধে প্রশাসন কবে নেবে কঠোর ব্যবস্থা? তামান্না সাদিকা, মাই টিভি। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাহিনীটির সদস্যদের আধুনিক ও সময়োপযোগী নিরাপত্তা দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক ও প্রযুক্তি নির্ভর বাস্তবতায় নিরাপত্তা চ্যালেঞ্জ বহুমাত্রিক হয়ে উঠেছে। এসব মোকাবিলায় প্রশিক্ষণ, কৌশল ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতেও এসএসএফকে ভারসাম্যপূর্ণ ভূমিকা রাখতে হয়। নিরাপত্তার বলয় যেন সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে, সেদিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন এবং এসএসএফ এর আধুনিকায়নে সরকারের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং দেশে বিদেশে রাষ্ট্র ঘোষিত বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। সুতরাং নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে দেশের অন্য সকল নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে এসএসএফকে নিরাপত্তা কৌশল নিশ্চিত করতে হয়। আমি মনে করি সমন্বয় যত বেশি দক্ষতার সঙ্গে করা যায়, নিরাপত্তা ব্যবস্থাও তত বেশি সুচারুরূপে
সম্পন্ন করা সম্ভব হয়। প্রস্তাবিত বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, বরং 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের একটি সুনির্দিষ্ট পথ নকশা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। রাজধানীর সিরডাপ মিলনায়তনে র্যাপিড আয়োজিত বাজেট অর্থ বছর 2026-27 অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবেলা শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ভবিষ্যতে শিল্প সুরক্ষার জন্য জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা হবে। বাংলাদেশে যে মূল্যস্ফীতি এবং আমরা যেহেতু বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসনে, সেই ক্ষেত্রে আসলে সরকার কোনোভাবেই এই মূল্য স্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যে নীতি সুদের হার, সেটা আসলে নির্দেশিত কায়দায় নিরূপণ করা যায় না। খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখা নওগাঁ জেলায় এবার কৃষকরা আউশ ধান চাষে দেখছেন নতুন সম্ভাবনা। বোরো ও আমন ধানের পাশাপাশি বাড়ছে আউশ ধানের আবাদ। অনুকূল আবহাওয়া আর কৃষি বিভাগের পরামর্শে ভালো ফলনের আশা করছেন তারা। তবে ধানের দাম বাড়ানোর দিকে সরকারের সুদৃষ্টি দেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। নওগাঁ থেকে মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন হাফিজা খানম জুথি। খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের নওগাঁ জেলা। ইরি বোরো ধান কাটার পর অনেক জমিতে আউশ ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার 11টি উপজেলায় 58,695 হেক্টর জমিতে আউশ ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় 5,526 হেক্টর জমিতে আউশ ধান রোপণ করা হয়েছে। পতিত এসব জমিতে আউশ চাষ করে একদিকে যেমন খাদ্যের যোগান নিশ্চিত হয়, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হয় কৃষক। তবে কৃষকরা জানান, উৎপাদন খরচ দিন দিন যেভাবে বাড়ছে, সে তুলনায় ধানের দাম পাচ্ছেন না তারা। বিন লাগাতে তো 1600 টাকা বিঘা নিচ্ছে, সার ফসফেট দিয়ে আমাদের অনেক খরচ, প্রায় 5000 টাকার মতো বিঘা পড়ে যাচ্ছে ধান। আর যা ট্রাক্টরওয়ালা বিঘা হারি 500 টাকা নিচ্ছে হালবা। সার পাচ্ছি না, ধানের আবাদ করেছি, ধান আবাদ করা যায় এবং তোমার সারের দাম বেশি, প্যাটের দাম বেশি, তো সব জিনিসের দাম বেশি। তা আমাকে আগের সরকারই ভালো ছিল, তো এই সরকার আমাকে তো তোমার ক্ষতি। দিন প্রতি 500-600 টাকা করে পাই, কিন্তু খাটনি হিসাবে আমাদের মজুরি তেমন হয় না। চলতি বছর পর্যাপ্ত বৃষ্টিপাত হলে আউশ উৎপাদনে কৃষকের খরচ কমে আসার আশা করছে কৃষি বিভাগ। বিভিন্ন কারিগরি সহায়তা করছি, কি পরিমাণে সার ব্যবহার করতে হবে, কি পরিমাণে ওষুধ, কোন সময় ওষুধ ব্যবহার করতে হবে, এই সম্বন্ধে তাদেরকে সার্বিক আমরা তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে, পরামর্শ দিয়ে আমরা তাদেরকে হেল্প করছি। বৃষ্টির পানি ব্যবহার করলে আমাদের সেচ খরচটা কম লাগে এবং পোকামাকড় রোগ বালাই কম লাগে, সারও কম লাগে। তো অল্প খরচে যদি আমি 20 মণ ধান ফলন করতে পারি, তাহলে এটা কিন্তু কৃষকের জন্য একটা বাড়তি সুবিধা। লক্ষ্যমাত্রা ছাড়ানোর জন্য আমরা আমাদের সর্বস্তরের কর্মকর্তারা মাঠে তৎপর আছে। হাফিজা খানম জুথি, মাই টিভি।